আর্জেন্টিনা একেবারে লিওকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যেই ডিফেন্স যে মিডফিল্ড, তাতে আমার মনে হয় না যে এই টিম কোয়ার্টার ফাইনালে বেশি যেতে পারবে। রোনালদো একটা ম্যাচ না খেললে পুরো ওয়ার্ল্ড যেন শেক হয়ে যায়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের খেলার আলাপে। বিশ্বকাপের এই মুহূর্তে খেলার আলাপ মানেই হচ্ছে বিশ্বকাপ। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট মাজহারুল ইসলাম। মাজহার, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। জমে উঠেছে ফাইনালি বলা যেতে পারে বিশ্বকাপে। সবার মধ্যে একটু কষ্ট ছিল, যদিও আসলে পুরোপুরি বলা যায় না। তার কারণ হচ্ছে রোনালদোকে আমরা ফাইনালি হি ইজ অন দ্য রেস, কিন্তু এখন একজন বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে নেইমার বাকি রয়ে গেছে। তাহলে মনে হয় 16 কলা পূর্ণ হবে। সেই আলাপে যাব। তার আগে গতকাল পর্তুগাল খেললো উজবেকিস্তানের সঙ্গে এবং রোনালদো বলা যেতে পারে যে ফিরে এসেছে এই রেসের মধ্যে, 2টো গোল করেছেন। সো কেমন দেখলেন কালকের খেলা? একেবারে ঠিক কথা বলেছেন। দেখুন, রোনালদো একটা ম্যাচ না খেললে পুরো ওয়ার্ল্ড যেন শেক হয়ে যায়। সেটা শুধু এখন না, সেটা ইউরো হোক, ইউসিএল হোক, সেটা কোনো একটা ম্যাচ হোক, যদি খারাপ করেন, পেনাল্টি মিস করেন বা কিছু করেন, সেটা হেডলাইন হয়ে যায়। এখনও তাই হয়েছে এবং বিশ্বকাপে বয়স বেশি হয়েছে। যখন ফুটবলারদের বয়স বেশি হয় তখন হয় কি, ভালো খেললেও আপনার চোখে পড়বে না। একটা ম্যাচ খারাপ খেললে তখনই মনে হয় যে হ্যাঁ, বয়স হয়ে গেছে, বাদ দেন সেই কথা আসবে। তো তেমনটাই হয়েছে। যদিও প্রথম ম্যাচের থেকে এই ম্যাচটা অনেক বেশি আলাদা মনে হয়েছে আমার কাছে। টিম গেম তো ভালো হয়েছে। প্রথম ম্যাচে টিমটা গোছালো মনে হয়নি, পাস হচ্ছিল না, ভালো মনে হয়নি। আর এখানে রোনালদোর ডিফারেন্সটা হচ্ছে, রোনালদো প্রথম ম্যাচে 25টা টাচ করেছে, যেটা কিনা ইতিহাসে এরা খুব কমই হয়েছে বা হয়নি। পর্তুগালের ইতিহাসে হয়নি যে একজন স্ট্রাইকার বা একজন ফরওয়ার্ড 90 মিনিট খেলেছেন, মাত্র 25টা টাচ করেছেন। এটা খুবই রেয়ার একটা রেকর্ড। তো ওখানে আমার কাছে মনে হয়েছে রোনালদোর নিজেকে কেন যেন হারিয়ে ফেলেছিলেন। শুধুমাত্র টাচ করা নয়, বলটাকে উইন করা, রান করা, বলটাকে আপনার নিজের দখলে রাখা, সেই চেষ্টা করেনি মনে হয়েছে আমার। কিন্তু এই ম্যাচে হতে পারে যে ওখানে ডিফেন্ডাররা বেশি নজর রেখেছিলেন। এখানে হতে পারে যে হ্যাঁ, রোনালদো সেই কাজটা করেছে। আপনি যদি হিট ম্যাপটা দেখেন, উনি দৌড়েছেন, বল নিয়েছেন, রিসিভ করেছেন, বল ছেড়েছেন, নিজে খেলেছেন, গোল করেছেন, গোল করানোর চেষ্টা করেছেন। ফ্রি কিকে একটা ফেক একটা তার মুভমেন্টের কারণে গোলটা পেয়েছে পর্তুগাল। অনেক চেঞ্জ। তো আমার মনে হয় যে এই রোনালদোকে সবাই চেয়েছে, বিশেষ করে রোনালদো ফ্যানরা, যেন রোনালদো একটা মোমেন্টাম পাই, লাস্ট লাইফ টাইম পাই, যেন তার শেষ বিশ্বকাপটা ভালো করতে পারে। হ্যাঁ, যদিও শেষ বিশ্বকাপ বলছি, আর অনেকে বলা হয় যে রোনালদো নেক্সট বিশ্বকাপে খেলতে পারে, যদিও এটা খুবই অস্বাভাবিক বিষয়। তারপরেও এখনও যদি অবসর নেয়নি, সেটা মেসি হোক, রোনালদো হোক, এখন শেষ বলা যাবে না। বাট যখন হাল্যান্ড গোল পেয়েছে, এমবাপে গোল পেয়েছে, মেসি গোল পেয়েছে, অন্যরা গোল পাচ্ছে, রোনালদোর জন্য ডিউ ছিল এবং সেটা এসেছে। অবশ্যই তার জন্য, তাদের জন্য ভালো হবে। আপনি বলছিলেন যে প্রথম খেলাটার দ্বিতীয় খেলার মধ্যে একটা বিস্তর ফারাক আমরা দেখেছি। বিশেষ করে যদি টিম বন্ডিংয়ের কথা বলা যায়, প্রথম খুব দৃষ্টিকটুভাবে এবং বিভিন্ন নিউজ আউটলেটে, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এই বিষয়টা এসছে যে রোনালদো হয়তো টিম ম্যান হচ্ছে না, কিংবা টিম তাকে আসলে পর্যাপ্ত সাপোর্ট দিচ্ছে না। আমরা যেমন অন্যান্য টিমের ক্ষেত্রে দেখি, কিংবা আমরা যদি আর্জেন্টিনার কথা বলি, সবাই যেমন লিওকে কেন্দ্র করে তাদের একটা আক্রমণ তৈরি হয় বা তাদের ভাবনা তৈরি হয় এবং সেটার একেবারে শেষ মুহূর্তে এক্সিকিউশনটা লিওকে দিয়ে হয়। কিন্তু আমরা যখন প্রথম ম্যাচটা যখন দেখলাম, তখন বিশেষ করে কয়েকটা জায়গাতে রোনালদো এক্সপেক্ট করছিল যে বলটা তার কাছে আসবে, কিন্তু দেখা গেল যে তাকে পাস দেওয়া হয়নি। তো এইটা নিয়ে অনেক, বিশেষ করে আমাদের গণমাধ্যম তো প্রচুর লেখালেখি হলো যে রোনালদোকে দলেই চাইছে না, একাদশেই চাইছে না। সো আসলে কি বিষয়গুলি এরকম? আমরা তো ধরুন আমাদের কেমন, আমরা কি করি, ধরুন আমার ফ্যান, আমি যার ফ্যান, রোনালদো গোল করেছে, আমরা বেশিরভাগ পোস্ট করি যে অপোনেন্টকে নিয়ে, মেসি, এমবাপে, তাদেরকে নিয়ে, যে তারা এটা করতে পারে না। আমার কথা হচ্ছে এখান থেকেই তো ওটা শুরু হয় যে আসলে বাদ দেন, না রাখি। বাট সবাই তো ফুটবল পছন্দ করে। আপনি মেসির খেলা কে চাইবে না দেখতে, কে চাইবে না রোনালদো খেলা দেখতে, কে চাইবে না এমবাপে খেলা দেখতে। কিন্তু আমরা যে ফ্যান বেজ, তাতে আমরা অর্জন করছি ঠিকই, সে অর্জনের উদযাপনের থেকে অন্য হিট করছি বেশি। আপনি যে কথা বললেন যে আমাদের ফ্যান বলছে, কখনোই তো মার্টিনেজ বলেনি যে আমরা রোনালদোকে বাদ দিব। রোনালদো আসার পর পর্তুগাল 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছে, আর রোনালদো আসার আগে 80 বছরের মতো 3টে খেলেছে। রোনালদো আসার পর তাদের ওয়ার্ল্ড কাপে মিস যায়নি। তো এটা তো তাদের জন্য অনেক অর্জন। আপনি মেসিকে দলে রেখেছেন, বাংলাদেশে হয়তো বা 5 কোটি ফলোয়ার,
মানে আর্জেন্টিনার, মেসিকে দলতে সরিয়ে দেন 3 কোটি থাকবে, তাও রোনালদোকে পর্তুগালতে সরিয়ে দেন, এখন যে 1 কোটি সাপোর্টার আছে আপনি 1 লাখ পাবেন না। কারণ পর্তুগাল এমন একটা দল, তারা ওয়ার্ল্ড কাপ জিতবো আমরা সেটা তারা এখন আশা করে, প্রত্যাশা করে, তারা করেনি আগে। সাউথ কোরিয়া 12টা ওয়ার্ল্ড কাপ খেলেছে, পর্তুগাল 9টা। আপনি তাহলে সাউথ কোরিয়ার কথা আগে বলবেন, সাউথ কোরিয়া ওয়ার্ল্ড কাপ জিতে না কেন? তো আমি বলছি না তারা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, তারা রোনালদো সেই দলে ডিজার্ভ করে না। মানে আমি এটা ঘুরিয়ে উত্তর দিচ্ছি যে রোনালদো আছে বিধায়ী ওরা বিশ্বাস করতে পারে রোনালদো ওয়ার্ল্ড কাপ জিততে পারে বা পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিততে পারে। রোনালদো আছে বলেই যখন এই দলে খেলা হবে কোনো বড় দলের সাথে তারা ভয় করবে। এছাড়া দলটা এভারেজ, যতই তারা ইউরোপে বিভিন্ন জায়গায় খেলুক। ভাই সাউথ কোরিয়া ইউরোপের টিম হতো, তাদের সব প্লেয়ার তো ইউরোপেই খেলতো, তো সব টিম খেলতো না, ওরা তো সে খেলতো না। তো বিষয়টা আপনি এইভাবে চিন্তা করে দেখুন, একটা চিন্তা করে দেখুন যে ভাই সেটাই তো, মানে নেদারল্যান্ডসের সব প্লেয়ার তো ইউরোপে খেলে, আপনার সেখানে আরও যারা আছে আর ছোটো দল আছে তারাও তো খেলে, তো তারা তো ওয়ার্ল্ড কাপ চিন্তা করে না। পর্তুগালের থেকেও অনেক ছোটো টিমও আছে তারা, যারা 12টা ওয়ার্ল্ড কাপ খেলেছে, পর্তুগাল 9টা খেলেছে। সো আমি বলছি না তারা জিততে আশা করে না, আমি বলছি না যে তারা রোনালদো বাদ দিবে না, বাদ দিবে। বাট আমরা যে চিন্তা করি রোনালদোর কথা বলছি রোনালদোর জন্য, আমরা যে দুটো ডিফেন্ডারকে রাখবো আমরা রোনালদোর জন্য। প্রথম ম্যাচে যে খারাপ করেছে তার অন্য কারণ হতে পারে দুইটা থেকে 3টে ডিফেন্ডার রেখে দিছে রোনালদোর জন্য, যে তাকে মানে বোতলবন্দি করে রেখো। হয়তো সেই কাজটা উজবেকিস্তান ঠিকমতো করতে পারেনি। তো রোনালদো মানে এটা বাড়তি প্রেশার, রোনালদো আছে বলেই এই টিমটা বাছাই পড়ে অনেক সহজে পার করে। রোনালদো আছে বলে মানুষ চিন্তা করে যে এই দলটা ওয়ার্ল্ড কাপ জিততে পারে, রোনালদো আছে বলেই এই দলটা ইউরো জিততে পারে সেই আশা করে। কিন্তু রোনালদোকে বাদ দেন, পাবেন না। সো এটাই ডিফারেন্স। আমার এইভাবে চিন্তা করে কিনা জানি না, বাট আমার মনে হয় এটাই বড় ডিফারেন্স। আজকে মেসির জন্মদিন, 39 বছরের পা রাখলেন বলা যেতে পারে। তাকে অনেক উপাধি দেয়া হয়, এলিয়ান, বিস্ময়, আসলেই বিস্ময়। সো একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, সেটা মেসি 39 বছরে পা দিয়ে ফেললেন, রোনালদো 38-39, এই মানে প্রায় কাছাকাছি তারা সবাই। সো একটা যে ধারণা ছিল, বিশেষ করে ওয়ার্ল্ড ফুটবলে যে ধারণাটা ছিল যে বয়স হলে গেল, কিন্তু এই দুজনকে দেখে কি মনে হচ্ছে সেই বয়সের ছাপ কি আপনি খুঁজে পেয়েছেন এবারের বিশ্বকাপে? ওই দিন নেই এখন। আপনি দেখেন পেলে, মারাদোনা অনেক কম এজে অবসর নিয়েছেন। আপনি রিসেন্ট দেখবেন ফিলিপ লামকে দেখবেন, টনি ক্রুজকে দেখবেন, তারাও খুব কম বয়সে অবসর নিয়ে গেছে, 34-35 বছরে। তারপরেও বর্তমান যুগে আমরা এটাও দেখবেন, বুফন খেলেছেন 42 বছর পর্যন্ত, 43 বছর পর্যন্ত। অনেক স্ট্রাইকার আছে খেলে যাচ্ছেন, লেভানডস্কিরও মনে হয় 38-এর আশেপাশে হয়ে গেছে। অনেকেই আছে এমন। আগের থেকে এখন অনেকেই হেলথ নিয়ে কনসিয়াস তো, এবং তারা আমার মনে হয় আগে থেকে ট্রেনিং করে, হেলথ ঠিকঠাক রাখে, এই জন্য মনে হয় যে অনেকেই এখন পারেন এবং সামনেও পারবেন। এই যে রোনালদো 41 ইয়ার্স অফ এজে খেলবে, কজন চিন্তা করেছে? আমরা তো 15-16 সালে চিন্তা করেছিলাম যে রোনালদো শেষ। 15-16 সালে যখন তার প্রাইম টাইম, তখনও চিন্তা করছি শেষ, আর হবে না। সে 15 বছর, আজ 26 সাল, মানে হচ্ছে আপনার 11 বছর আরও পার করে দিয়েছেন। মানে এটা তো আনবিলিভেবল। মানে 31 বছর 32 বছর বয়সে মনে হচ্ছে শেষ হয়ে যাবে, যে সময় টনি ক্রুজ অবসর নিয়েছে। তো রোনালদো আরও ক্যারি করেছে। আমার মনে হয় যে ওই দিনটা নাই। এখন অনেকেই তারা হেলথ নিয়ে কনসিয়াস কাজ করেন, অনেক ফুটবল স্কিল নিয়ে কাজ করেন, এবং ফরওয়ার্ডে ভালো স্কিল থাকলে যে সম্ভব সেটা আসলে তারা বোঝাচ্ছেন। আপনি রোনালদো তো ফিজিকের অনেক কাজ করেন, হয়তো মেসিও দেখা যায় না, বাট মেসিও তো সেই মানে সেই লেভেলের ফিট, তাই না? খেলছেন সেভাবে। সো আপনি বললেন যে মেসির বার্থডে, অবশ্যই আমি এটা ফিল করি যে মেসি রোনালদোকে নিয়ে এইভাবেই কথা বলেছেন যে আসলে দুজনই বেস্ট, রোনালদোর সাথে মেসি বেস্ট, এভাবে বলেছেন দুজন বেস্ট। আমি ওটাই ফিল করি যে তারা আমাদের যা দিয়েছে কেউ দিতে পারবে না, কখনোই পারবে না। আমরা নেইমারের কথা চিন্তা করেছিলাম, নেইমার সেই চিন্তা করে কিন্তু 222 মিলিয়ন দিয়ে পিএইচডিতে গিয়েছিল, পারেননি। তখন বুঝতে পেরেছেন যে একজন স্টার হওয়ার কষ্টটা কি, বা মানে এটার মানে অনেক চাপটা কি জিনিস। আগে মেসির সাথে খেলেছেন, খারাপ করলে মেসির মধ্যে গেছে, ভালো করলে সেটা মেসির মধ্যে গেছে, এটা খারাপ হয়েছে। নেইমার সেই জন্য চিন্তা করেছেন যে একজন হবে, যখন একা হয়ে গেছেন তখন দেখেছেন আসলে চাপটা কি নিতে হয়। রোনালদো প্রত্যেকটা ম্যাচের পরেই যখন গোল করতে পারতেন না, বার্নাবিউতে তাকে নিয়ে বু করা হতো, দুইও দেওয়া হতো প্রত্যেক ম্যাচ। তো ওই যে ওখান থেকে শেখা, বা ওই একা ওই প্রেশারটা নেওয়া, তারপর চ্যাম্পিয়ন্স লিগ 5টা জেতা, এটা মানে হিউম্যানের থেকে বেশি কিছু না হলে সম্ভব না। সো তারা দুজন যা দিয়েছেন এটা আসলে মানে ফুটবল ইতিহাসে আর কি কখনো পারবে না, এটা আমার মনে হয়।
আমরা নেইমারের আলাপে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে আমাদের লোকাল হিরোদের কথা যদি বলি, আমরা যদি পঞ্চপাণ্ডবের কথা বলি আমাদের ক্রিকেটে, তাহলে আমাদের এই জেনারেশনের জন্য পঞ্চপাণ্ডব ফুটবলের মধ্যে হচ্ছে নেইমার, মেসি, রোনালদো, right. এমবাপ্পে জয়েন করলো কিছুদিন আগে, আর খুব সাম্প্রতিক সময়ে ইয়ামাল সেই দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। তো সেইখান থেকে আমরা গত বিশ্বকাপ থেকেই দেখে আসছি, বিশেষ করে নেইমার খুব ইনজুরি প্রবণ, খুব অল্পতেই তার ইনজুরি হয়ে যায়, এবং নেইমারকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নেইমারকে আমরা মাঠে দেখিনি। আগামীকাল খেলা রয়েছে, ব্রাজিল খেলছে আগামীকাল। আমরা যদি দেখি আগে প্রায় 6টা ম্যাচ রয়েছে, স্কটল্যান্ডের বিরুদ্ধে কালকে 4টায় খেলবে, এবং বেশ কিছু নিউজ আউটলেট এটা বেরিয়েছে যে এইখানেই হয়তো এবারের বিশ্বকাপে অভিষেক হচ্ছে নেইমারের। হ্যাঁ, কোচ বলেছেন। আপনি কতটুকু এক্সপেকটেশন রাখছেন নেইমারের উপর? নেইমারকে নিয়ে বলা তো কিছু নেই, যেমন মানে মেসি রোনালদোর পর তো নেইমারের নামে আগে আসতো, এবং এমনটা নয় যে এমনি আসতো। অ্যাবিলিটি আছে, স্কিল আছে, অর্জন করেছেন অনেক কিছু, কিন্তু ইনজুরি তাকে শেষ করে দিয়েছে। এবং দেখুন, খেলবেন বলেছেন আনচেলত্তি নিজে বলেছেন খেলবেন, যেখানে হাল্যান্ড, রোনালদো, মেসি, এমবাপ্পে গোল পাচ্ছেন, ভালো করছে, সেখানে নেইমার চাইবেন না তার খাতা বন্ধই থাক। সো চাইবেন, এবং ব্রাজিলের জন্য বড় একটা মানে মোমেন্টাম হবে যদি হাফ টাইম খেলতে পারেন, অ্যাটলিস্ট হাফ টাইম খেলতে পারেন। দেখেন স্কটল্যান্ড ভালো টিম, যদি হেরে যায় দলতে মানে বাদ হয়ে যেতে পারে গ্রুপ পর্ব থেকে ব্রাজিল। তাই যে অবস্থা, একটা জয়, একটা ড্র, যদি হেরে যায় তাহলে স্কটল্যান্ড কিন্তু কোয়ালিফাই করে যাবে, 3 পয়েন্ট আছে, 6 পয়েন্ট হয়ে যাবে। সো 4 পয়েন্টে থাকবে ব্রাজিল। তো তাদের বাদ যাওয়ার সম্ভাবনা আছে। রাফিনিয়াকে নিয়ে একটা নিউজ সম্প্রতি নজর এসেছিল যে রাফিনিয়ার বিশ্বকাপ সম্ভবত শেষ হয়ে গেছে। সো এই ধাক্কাটাও তো ব্রাজিলের জন্য অনেক বড় একটা ধাক্কা। না, অবশ্যই বড় ধাক্কা, অবশ্যই। দেখুন, দলটা কিন্তু আগের মতো নেই, আপনার ডিফেন্সটা অনেক উইক, এছাড়া মাঝমাঠে অনেক স্লো, অ্যাটাকিংয়ে ভালো আছে কিছু। আপনি ক্যাসেমিরকেও দেখেন মিডফিল্ডে খুবই স্লো হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। সো আমার মনে হয় যে একটা ইম্পর্টেন্ট গেম এটা। এখানে যদি নেইমার আসে তাহলে নিঃসন্দেহে ওই যে ভয়টা, অপোনেন্ট যে ভয় করবে, একজন স্টার এসেছে বা বড় তারকা এসেছে, সেই ভয়টাও জরুরি, এবং সেটা যদি নেইমার থাকেন বা আসেন তাহলে আমি নিঃসন্দেহে এটা হবে। এছাড়া আপনি বলতে পারবেন না যে খুবই ক্লিনিক্যাল জিতবে, 3-4টা গোল দেবে, এমনটা খুবই চান্সেস কম। আমি বিশ্বাস করি যে হ্যাঁ, নেইমার যদি আসে তাহলে অ্যাটাকিংয়ে যেই পাওয়ারটা পাবে, এবং তখন তো অপোনেন্টটা হবে কি অ্যাটাকিং নিয়ে ব্যস্ত থাকবে, মানে তাদেরকে থামাতে, তো তাতে প্রেশারটা ডিফেন্সেও কম পড়বে, এবং তখন মনে হয় ব্রাজিল ভালো কিছু অর্জন করতে পারে। কারণ যেই ডিফেন্স, যে মিডফিল্ড, তাতে আমার মনে হয় না যে এই টিম কোয়ার্টার ফাইনালে বেশি যেতে পারবে। হ্যাঁ, অনেকে সেমই বলছে, বাট আমার মনে হয় না যে কোয়ার্টার ফাইনালে বেশি যেতে পারবে, সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে যেতে হবে যদি এই উইকনেসগুলো দূর না করে। ব্রাজিল ভক্তরা নিশ্চয়ই মন খারাপ করতে পারে, আমি এটাকে বলেছি, বাট ফ্যাক্ট, আপনি যদি শেষ ম্যাচটা হাইতির বিপক্ষে ফার্স্ট হাফ দারুণ খেলেছে, সেকেন্ড হাফ যখন বদলি নামানো হলো অথবা খেলা শুরু হলো, আমার মনে হয় এর থেকে খারাপ ব্রাজিল খেলতে পারে না। মরক্কোর সাথে ড্র করছে ঠিক আছে, কিন্তু এর থেকে খারাপ ব্রাজিল খেলতে পারে না। সো এটা একটা বিষয়, এটা অবশ্যই একটা বিষয়, ফ্যাক্ট। শুধু এই ম্যাচ না, তাদের জেলিংটা এখনও হয়নি। যেমন আপনি বললেন যে আর্জেন্টিনা একেবারে লিওকে কেন্দ্র করে তৈরি হয়েছে, সব শেষ ম্যাচে পর্তুগালকে মনে হয়েছে না তারাও দল এসে খেলতে পারে। হাল্যান্ডের টিম নরওয়ে তো আছেই, ফ্রান্স তো আছেই, কিন্তু কখনোই মনে হয়নি ব্রাজিল সেভাবে এক হয়ে খেলেছে। সো সেটা হওয়ার প্রয়োজনীয়তা আছে। আমরা বিশ্বকাপের ফার্স্ট রাউন্ডের প্রায় শেষের দিকে চলে এসেছি, এখন রাউন্ড অফ 32 বা নকআউট রাউন্ড শুরু হতে যাচ্ছে। সো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে কারা যাচ্ছে, কারা বিদায় নিচ্ছে প্রথম রাউন্ড থেকেই। সো আপনি লাস্ট 4 কাকে দেখছেন এবারের বিশ্বকাপে? দেখুন, যে অবস্থায় শুরু হয়েছে, মানে যখন শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ, চিন্তা করা হচ্ছিল যে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন অথবা সেখানে জার্মানিকেও অ্যাড করা যায়, এরকম 4টা নাম বলা হচ্ছিল। তবে ওয়ার্ল্ড কাপ শুরু করে দেখেন অনেক ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এত ভালো ম্যাচ হচ্ছে, ছোট দলগুলো বড় দলের সাথে ভালো করছে, এবং গ্রুপ অফ 32তেও অনেক বড় বড় টিমে খেলা পড়তে পারে, ব্রাজিলের জার্মানির সাথে পড়তে পারে, মানে পড়বে না হয়তো বা ডিপেন্ড করছে। আবার উরুগুয়ে স্পেনকে হারালে স্পেন আর্জেন্টিনা পড়তে পারে, তখন কি হবে? মানে এই বড় টিমগুলো তো আগে যদি ফেস করে তাহলে তো একটা সংখ্যা থেকে যায় কে বাদ পড়বে, কে সেমিতে যাবে। তারপরে আমার মনে হয় যে যারা খেলা দেখেছি তাতে আমার মনে হয় জার্মানি,
জার্মানি খুব ভালো খেলেছে লাস্ট ম্যাচগুলো আমি দেখেছি। এছাড়া আর্জেন্টিনা থাকবে লাস্ট 4-এ। এছাড়া আপনি ফ্রান্সকে রাখবেন আমার মনে হয়। এই হচ্ছে 3টা। আমার একটা সারপ্রাইজ থাকবে, সারপ্রাইজটা সেটা ব্রাজিল। আমি ব্রাজিলকে আমি সেভাবে দেখি না আসলে। আপনি এর আগে বলেছেন দর্শকরা হয়তো মন খারাপ করবে, রাগ করতে পারে, মানে দলের যে অবস্থা আমি সেমিতে দেখি না, সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল দেখি, এরপরে হয়তো বা বড় টিম বলে আর টিকতে পারবে না। কারণ যদি জার্মানি, স্পেন, ইভেন যদি পর্তুগালের সাথেও পড়ে সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল, সেখানে স্পিড এবং ওই যে ডিফেন্সে যেই মানে নড়বড়ে অবস্থা, তাতে তাদের সমস্যা হতে পারে। সো আমার মনে হয় এই 4টা পর্তুগালকে আমি রাখবো কোয়ার্টার ফাইনালে। স্পেন হতে পারে, স্পেন সেমি হতে পারে। এই 4টা বললাম তো, সাথে একটা রাখেন নেদারল্যান্ডস, মানে 5টা মধ্যে 4টা সেমি খেলতে পারে। অনেক ধন্যবাদ। আশা করি সামনেও আমাদের এই আলাপ চলতে থাকবে বিশ্বকাপের সঙ্গে তাল মিলিয়ে। প্রিয় দর্শক, এই ছিল আজকের খেলার আলাপ। যাওয়ার আগে শেষ একটা জিনিস, আজকে যেহেতু ব্রাজিলের খেলা রয়েছে, আপনার কাছে প্রেডিকশনটা জানতে চাইবো, আপনি কি প্রেডিক্ট করছেন? স্কটল্যান্ডের সাথে কেমন হতে পারে রেজাল্ট? টাফ হবে, ম্যাচটা ইজি হবে না। তবে একটা পরিসংখ্যান আছে যে স্কটল্যান্ডের সাথে এর আগেও বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে ব্রাজিল, সেটা ওয়ার্ল্ড কাপেই। সেখানে জিতেছে, ভালোভাবেই জিতেছে, কিন্তু সে এবার ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। মানে যে কয়েকবার ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডকে হারিয়েছে, ওই কবার কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। সো এবার জিততে হবে, আর জিতলে ওই যে মানে অপয়া যে রেকর্ডটা আছে সেটাকে সঙ্গে যেতে হবে। সো আমি তো আগে বলেছিলাম কোয়ার্টার ফাইনাল বেশি দেখি না। আমার মনে হয় তারপরে এই ম্যাচটা ক্লোজই হবে। এটা আমার মনে হয় যে 2-1 হবে। এটা আমার মনে হয় 2-1 অথবা 3-1, মানে ব্রাজিল জিতবে এটা, বাট স্কটল্যান্ড এটা স্কোর করবে। অনেক ধন্যবাদ। তো দেখা যাক আজকে রেজাল্টটা কি হয়। খেলাটা বাংলাদেশ সময় ভোর 4টায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের খেলার আড্ডা, খেলার আলাপ। ইনফ্যাক্ট আগামী পর্বে আপনাদের আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।